ইলন মাস্ক কীভাবে আমেরিকায় আসলো সেটা বলতে হলে গল্প শুরু করতে হবে তার নানার কাহিনী দিয়ে, কারণ এই ভদ্রলোকের সঙ্গে ইলন মাস্কের গল্পটা একটু কানেক্টেড। এটা না বললে আসলে পুরো জিনিসটা মেক সেন্স করবে না। তবে আমি খুব বেশি বিস্তারিততে যাব না, যেইটুকু প্রয়োজন খালি সেটুকুই বলবো। ইলন মাস্কের নানার জন্ম যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এবং পরবর্তীতে সে চলে আসে কানাডার সাসকেচুয়ানে। কানাডাতেই ইলন মাস্কের নানির সঙ্গে তার পরিচয় এবং পরবর্তীতে ইলন মাস্কের নানা এবং নানি চলে যায় সাউথ আফ্রিকাতে। আর সাউথ আফ্রিকাতে ইলন মাস্কের বাবা মার পরিচয়, সো ইলন মাস্কের জন্ম এবং বড় হওয়া সেখানেই। এইটুকুই আসলে আপনার এই গল্পটার জন্য জানা প্রয়োজন। এখন ইলন মাস্ক কিন্তু সরাসরি আমেরিকায় আসতে পারে নাই, তাকে মাঝখানে কিছুদিন কানাডায় থাকতে হয়েছে এবং তারপরে আমেরিকায় ঢুকতে হয়েছে। সো তার জার্নিটা ছিল সাউথ আফ্রিকা, তারপরে কিছুদিন কানাডা, তারপরে আমেরিকা, যেটা আসলে পুরোপুরি তার নানার জার্নিটা ঠিক উল্টা, রিভার্স বলা যায়। তার নানার ক্ষেত্রে কি হয়েছিল, তার নানা ছিল প্রথমে আমেরিকায়, তারপরে কানাডায়, তারপরে সাউথ আফ্রিকায়। এখন আসুন দেখি ইলন মাস্কের সঙ্গে আসলে কি হয়েছিল, কেন তাকে আমেরিকা প্রথমবার ঢুকতে দেয়নি বা সে ঢুকতে পারেনি, এবং কেন তাকে কানাডায় থাকতে হয়েছিল, আর কানাডায় তার লাইফটা কেমন ছিল। আপনারা যারা আমার এই সিরিজটা ফলো করছেন তারা জানেন যে সাউথ আফ্রিকায় খুব প্রতিকূল পরিবেশে বড় হচ্ছিল ইলন মাস্ক, এবং সেখানে মারামারি, হানাহানি এগুলো খুব নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। পাশাপাশি পরিবারের দিক থেকেও ইলন মাস্ক খুব বেশি একটা ভালো ছিল না। তার বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছিল সে যখন খুব ছোট, এবং পরবর্তীতে সে বাবার সঙ্গে থাকা শুরু করে এবং বাবার সঙ্গেও তার একটা সম্পর্কের টানাপোড়েন চলছিল। তো ইলন মাস্কের বয়স যখন 17, তখন তার মনে হলো এনাফ ইজ এনাফ, আমি আর এখানে থাকবো না, আমাকে এই দেশ থেকে বেরোতে হবে। তো প্রথমেই সে ভাবলো যে সে আমেরিকার জন্য ট্রাই করবে, কারণ আমেরিকায় তার নানার জন্ম, আর নানার যেহেতু ওখানে জন্ম তাহলে একটা সিটিজেনশিপ তো সে পাবেই। তো সে ক্লেম করলো, যোগাযোগ করলো, কিন্তু তাকে জানানো হলো যে তার সিটিজেনশিপ পাওয়ার কোনো চান্স নেই, অন্তত নানার এই রেফারেন্স ধরে তো নাই। তার কারণ হচ্ছে ইলন মাস্কের মা কখনো সিটিজেনশিপ ক্লেম করে নাই, আর যেহেতু ইলন মাস্কের মা সিটিজেনশিপ ক্লেম করে নাই, ইলন মাস্কের এটা পাওয়ার কোনো সুযোগ নাই। তো ইলন মাস্ক তো ব্যাপক হতাশ, কিন্তু তাকে তো দেশ থেকে বেরোতে হবে, সে তো সাউথ আফ্রিকায় থাকবে না। সো সে অ্যাপ্লাই করলো কানাডাতে, কারণ কানাডাতে আবার তার মায়ের ব্লাড লাইনের অনেক আত্মীয় স্বজন আছে, সো সেখানে তার একটা চান্স আছে। আর আমেরিকায় ঢোকার চেয়ে কানাডায় ঢোকা রিলেটিভলি ইজি। সো সে যেটা করলো, সে কানাডার জন্য অ্যাপ্লাই করে দিল, এবং সে শুধু একা অ্যাপ্লাই করলো না, সে তার মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, সবার জন্য অ্যাপ্লাই করলো, খালি বাবার জন্য অ্যাপ্লাই করলো না। ওই যে বাবার সঙ্গে সম্পর্কের একটা সমস্যা ছিল, এই জন্যই হয়তো সে অ্যাপ্লাইটা করে নাই। যেহেতু কানাডায় ঢোকা সহজ, অ্যাপ্লাই করার কিছুদিনের মধ্যেই সে অ্যাপ্রুভাল পেয়ে গেল, এবং সে তো খুব খুশি, পারলে সে তখনই রওনা হয়। কিন্তু তাকে 14 দিন অপেক্ষা করতে হলো, কারণ 14 দিন আগে যদি প্লেনের টিকিট কাটা হয় তাহলে প্লেনের টিকিটের দাম কম পড়ে, আর ইলন মাস্কের টাকা পয়সার একটা সমস্যা ছিল সে সময়। সো সে ওই চিপ প্রাইসের টিকিটটা কেনার জন্য ওয়েট করলো। তো যখন সময় আসলো, সে যখন কানাডার পথে রওনা হলো, তখন তার কাছে সর্বসাকুল্যে রয়েছে $4000, $2000 দিয়েছে তার বাবা, $2000 তার মা, এবং তার কাছে রয়েছে হাতে লেখা রিলেটিভদের নাম এবং ঠিকানা, মানে কানাডায় কোথায় কে আছে সেখানে যাওয়ার জন্য। তো এই জিনিসগুলো নিয়েই সে চলে আসলো কানাডায়, এবং তখনও তার বয়স 18 হয় নাই, 18 হতে তখনও তার 2 সপ্তাহ বাকি। সো কানাডায় এসে প্রথমেই সে বড় লেভেলের একটা ধাক্কা খেলো, কারণ সে এতদিন বড় হয়েছে সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকার অন্যতম বড় একটা সমস্যা ছিল সিকিউরিটি, কিন্তু সে তুলনায় কানাডা অনেকটাই ক্রাইম ফ্রি, এখানে সারাক্ষণ জানের ভয় নাই। সো এই জিনিসটা তাকে খুব অবাক করলো। সে প্রথম দিকে তার ব্যাকপ্যাক রেখে কোথাও যেত না, কিন্তু পরবর্তীতে সে রিয়েলাইজ করলো যে ব্যাকপ্যাক কোথাও রেখে গেলেও খুব বেশি একটা সমস্যা নাই, এখানে সারাক্ষণ মানুষ এটা নিয়ে যাওয়ার জন্য ওত পেতে নাই, চুরি ছিনতাইয়ের জন্য মানুষ হামলে পড়ার জন্য রেডি নাই। তো যাই হোক, কয়েকদিন সে খুব ঘুরলো ফিরলো, আত্মীয় স্বজনের বাসা টাসায় গেল, তারপরে সে সেট হলো ভ্যানকুভারে। এবং ভ্যানকুভারে আসার পরে তার মনে হলো যে তার এখন একটা চাকরি দরকার। চাকরির জন্য খোঁজ খবর করতে গিয়ে সে দেখলো যেসব অড জব আছে সেগুলোর ম্যাক্সিমামই পে করছে $5 প্রতি ঘন্টা। শুধুমাত্র একটা জব আছে যে জবটা প্রতি ঘন্টায় $18 দিবে। এখন এই জবটা $18 কেন দিবে? কারণ হচ্ছে জবটা বেশ রিস্কি। এটাতে একটা বয়লার রুম ক্লিন করতে হবে, এবং ইলন মাস্কের যেহেতু টাকা পয়সার একটা ঝামেলা ছিল এবং সে ওই জিনিসটার পেছনে ছুটছিল, সে এই জবটা নেয় এবং এই কঠিন এবং রিস্কি জবটা সে করে।
তাকে রীতিমতো প্রোটেক্টিভ স্যুট পরে চাকরিটা করতে হতো। এক কথায় বলা যায় ইমিগ্রেন্ট হিসেবে যে কঠিন লাইফটা আছে সে লাইফটা ইলন মাস্ক একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছে। ইলন মাস্ক কানাডায় আসার পরে এবং চাকরি বাকরি নেওয়ার কিছুদিন পরেই তার মা এবং বোন এখানে চলে আসে এবং তার মা একটা জব নেয়। জব নিয়ে তারা একসঙ্গেই স্ট্রাগলটা শুরু করে দেয়। ইলন মাস্কের মা, বোন এবং ইলন মাস্ক এই তিনজন একটা এক বেডরুমের বাসা নেয় এবং সে বেডরুমের বাসা নিয়ে তারা থাকতে শুরু করে। এই সময় ইলন মাস্কের মা 2টা জব করে এই বাসাটা টিকানোর চেষ্টা করছিল, পাশাপাশি ইলন মাস্কও এটাতে কন্ট্রিবিউট করছিল। একটা পর্যায়ে ইলন মাস্কের ভাই কিম্বাল মাস্কও কানাডায় চলে আসে এবং ইলন মাস্কদের সঙ্গে থাকতে শুরু করে। ইলন মাস্কের জন্য কানাডা অনেক দিক থেকে স্পেশাল ছিল। এই জায়গাতেই প্রথম সে আসলে বন্ধু পেয়েছিল। এই 17 বছর সে বন্ধু ছাড়া ছিল সাউথ আফ্রিকায়, কিন্তু কানাডায় আসার পরে তার একটা বন্ধু হয়। এই বন্ধুর নাম নাভিদ ফারুক এবং এই নাভিদ ফারুকের সঙ্গে তার অনেক কমন ইন্টারেস্ট ছিল, অনেক কিছু তাদের মিলতো, যার কারণে অনেক কিছু নিয়ে তাদের মধ্যে গল্প হতো, আড্ডা হতো। এদিকে কানাডায় এই হার্ড লাইফের পাশাপাশি ইলন মাস্ক নিজের পড়ালেখাটাও চালিয়ে যাচ্ছিল। সেখানে কুইন্স ইউনিভার্সিটিতে সে আন্ডারগ্র্যাড প্রোগ্রামে ভর্তি হয়। এবার আসি ইলন মাস্ক অবশেষে কিভাবে আমেরিকায় ঢুকলো সেটা নিয়ে। ইলন মাস্ক যখন কুইন্স ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাড প্রোগ্রামে ছিল তখন সে খুব বোর্ড ফিল করছিল। সে রিয়েলাইজ করলো যে এইখানের যে কারিকুলামটা আছে এটা তার জন্য এনাফ চ্যালেঞ্জিং না। তো সে চিন্তা ভাবনা করছিল যে কোনোভাবে তার ক্রেডিটটা ট্রান্সফার করে আমেরিকার কোনো ইউনিভার্সিটিতে যাওয়া যায় কি না। তার ক্লাসেরই এক স্টুডেন্ট এভাবে ক্রেডিট ট্রান্সফার করে আমেরিকার এক ইউনিভার্সিটিতে চলে গেছে। সো সেও একই পথে হাঁটার কথা চিন্তা করলো। আলটিমেটলি সে ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়াতে অ্যাপ্লাই করলো এবং দেখা গেল যে সেখানে সে শুধু ট্রান্সফারের পারমিশনই পেল না, সে $14,000 একটা স্কলারশিপ পেল এবং স্টুডেন্ট লোন প্যাকেজ পেল, যার কারণে তার টাকা পয়সার সমস্যার কারণে আমেরিকায় যাওয়ার যে ঝামেলাটা হতো সেটাও আর থাকলো না। আলটিমেটলি 1992 সালে ইলন মাস্ক চলে আসে আমেরিকায়। এখন ইলন মাস্ক যখন কানাডায় গিয়েছিল সে সময়টা ছিল 1989, মানে সে 3 বছরের মতো ছিল কানাডার ওখানে। ইলন মাস্ক পরবর্তীতে এই আমেরিকাতেই তার প্রথম প্রতিষ্ঠান জিপ2 তৈরি করে, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করেছি। আমার আগের ভিডিওটা সেটা ছিল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে প্রথম কিভাবে মিলিয়নিয়ার হয়েছিল। আর এখন যেহেতু আপনার জানা হয়ে গেল যে ইলন মাস্ক কীভাবে আমেরিকায় ঢুকেছিল, কিভাবে আমেরিকায় সে সাউথ আফ্রিকা থেকে আসলো, এখন আমাদের পরবর্তী যতগুলো ভিডিও হবে সবগুলো ভিডিও আসলে এই আমেরিকার উপরেই হবে। আমেরিকায় সে কী কী কাজ করেছে সেগুলোর উপরে। আমার নেক্সট ভিডিও হবে ইলন মাস্কের পেপাল নিয়ে, কিভাবে সে x.com তৈরি করলো এবং পরবর্তীতে পেপালে চলে গেল এবং পেপাল থেকে তাকে বের করে দেওয়া হলো, এই বিষয়টা নিয়ে। এবং খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আপনারা হয়তো তার নাম আগে থেকেই জানেন, সে হচ্ছে পিটার থিয়েল। তো আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।